সন্ধি তোমাদের পড়াচ্ছিলাম, তাহলে ব্যঞ্জন সন্ধিটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার তোমাদের বিসর্গ সন্ধি করা, ঠিক আছে? ব্যাকরণের বিসর্গ সন্ধি, ব্যাকরণ বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বর অথবা ব্যঞ্জনের যে সন্ধি তাকেই বাংলা ব্যাকরণে বিসর্গ সন্ধি বলে। অর্থাৎ বিসর্গের সঙ্গে স্বর ও ব্যঞ্জনের, মানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয় তাকেই বাংলায় বিসর্গ সন্ধি বলে, ঠিক আছে? ব্যঞ্জন সন্ধিটা শেষ হয়েছে। যে ব্যঞ্জন সন্ধির একটা ছিল নিকটনের সিদ্ধ, সেগুলোকে মুখস্থ করে নেবে। নিকটনের সিদ্ধগুলো কোনো নিয়ম না মেনে হয়। যারা বিসর্গের সঙ্গে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি, ঠিক আছে? বিসর্গ দু প্রকার, বিসর্গ দু প্রকার, বিসর্গ দুই প্রকার। একটা হচ্ছে রজাত বিসর্গ, একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। স মূর্ধন্য হতে পারে, তালবস্য হতে পারে, দন্তস্য হতে পারে, তাই স্বজাত বিসর্গ, ঠিক আছে? যেমন ধরো এরকম তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, যেমন ধরো যেমন ধরো নি, এমন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন নি যুক্ত অবধি কি হবে? নিরবধি। তাহলে বিসর্গের জায়গায় কি এসছে? র এসছে, তাই তো? তাহলে এটা সেই জন্য রজাত বিসর্গ। আর কোথাও স আসতে পারে, যেমন নি যুক্ত চিহ্ন কি হবে? নিশ্চিহ্ন। এবার কোথায় তালবস্য হবে, কোথায় দন্তস্য হবে, কোথায় মূর্ধন্যস্য হবে, সেটা নিয়ম মেনে হবে। সেই জন্য বলা হয় বিসর্গের দুই প্রকার। একটা রজাত বিসর্গ, বিসর্গের জায়গায় কখনো র হতে পারে, আবার কখনো স হতে পারে, তাই বিসর্গ দু প্রকার। যেমন প্রথম সূত্রটা সূত্র 1, তোমাদের সূত্রগুলো আছে। সূত্র 1, সূত্র 1 দেখো, যেমন ধরো এইটাই দেখো, নি যুক্ত চ বা নি যুক্ত ছিদ্র, তাহলে দেখো কি হচ্ছে? নিশ্চয় দন্তন্যহস্যি তালবস্যয় চয়, আর দন্তন্যহস্যি তালবস্যয়ে ছয়ে হস্যি দ্বারা নিশ্চিদ্র। তার মানে কি? বিসর্গের পর যদি চ বা ছ থাকে তাহলে বিসর্গের জায়গায় তালবস্য হয়। কি বললাম? বিসর্গের পর যদি চ বা ছ থাকে তাহলে বিসর্গের জায়গায় তালবস্য হয়। সূত্র 2, সূত্র 2 কি আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছ বিসর্গ, তারপর ট ঠ রয়েছে। তা বিসর্গের পর যদি ট বা ঠ থাকে তাহলে বিসর্গের জায়গায় মূর্ধন্যস্য হয়, বিসর্গের জায়গায় মূর্ধন্যস্য হয়। যেমন নি যুক্ত টু নিষ্ঠু, ধনু যুক্ত টঙ্কা ধনুষ্টঙ্কা। সূত্র 3 দেখো, দু যুক্ত ত ধরো সু যুক্ত থ। তাহলে বিসর্গের পর ত বা থ থাকলে কি হয়? বিসর্গের পর ত বা থ থাকলে বিসর্গের জায়গায় দন্তস্য হয়। সূত্র নম্বর 3টা দেখতে হবে, বিসর্গের পর যদি চ বা ছ থাকে তাহলে বিসর্গের জায়গায় তালবস্য হয়। বিসর্গের পর যদি ট বা ঠ থাকে তাহলে বিসর্গের জায়গায় মূর্ধন্যস্য হয়। বিসর্গের পর যদি ত বা থ থাকে তাহলে বিসর্গের জায়গায় দন্তস্য হয়।
এগুলো একটু মনে রাখতে হবে। তারপর দেখো সূত্র 4, মনো যুক্ত মোহন তারপর ধরো তপ যুক্ত বন, তারপর ধরো পুরু যুক্ত হিক। এগুলো শুধু পরিবর্তনটা কি দেখো, মন অন্তর্নয় ওকার হবে, মনোমোহন। ঠিক আছে, তপবন, তারপর এটা পুরোহিত। তাহলে কি বুঝতে পারলে যে বিসর্গের পর যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ ম পফ বভ ম অথবা উঞ্জ র ল ব হ থাকে অজাত বিসর্গের পর, এই যে মন অজাত বিসর্গ, তপ মানে অয়ের পর বিসর্গ, পুরো অজাত বিসর্গের পর যদি এরকম থাকে তাহলে কি হবে, কি বললাম, বিসর্গের জায়গায় ওকার হয়ে যাবে। বিসর্গের জায়গায় কি হবে, ওকার হবে। তাহলে ওকার হয়েছে দেখতে পাচ্ছ, তপমন, পুরোহিত, মনোমোহন। সূত্র 5 দেখো, সূত্র 5 হচ্ছে যদি অজাত বিসর্গের পর যদি স্বরবর্ণটা আলাদা হয়, যদি অভিন্ন অন্য স্বরবর্ণ থাকে, তাহলে কি হবে, যা আছে তাই থাকবে। যেমন অত যুক্ত পর কি হবে, অত যুক্ত এ, সরি অত যুক্ত এ, অত এ। আবার শির যুক্ত উপরি, শিরোপরি। কি হবে, শিরোপরি, এরকম হবে। এগুলো ব্যতিক্রম, এগুলো সোজা, এগুলো জাস্ট মনে রাখবে, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। ঠিক আছে, সূত্র 6, সূত্র 6টা দেখো। সূত্র 6 হচ্ছে পুনঃযুক্ত আগমন, পুনঃযুক্ত আগমন সমান অথবা অন্তযুক্ত হিত, অন্তযুক্ত হিত। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, সবগুলো ভালো করে একবার দেখো যে অজাত বিসর্গের পর, এটা অজাত বিসর্গ, এটাও অজাত বিসর্গ, অজাত বিসর্গের পর স্বরবর্ণ অথবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা উঞ্জ র ল ব হ যদি থাকে, তাহলে বিসর্গের জায়গায় র হবে, আর রটা রেফ হয়ে ওই পরবর্ণের মাথায় বসবে। একবার র হবে কোনো কারণে, যদি স্বরবর্ণ থাকে তাহলে র হবে বিসর্গের জায়গায়, আর এই স্বরবর্ণের যে সব বর্ণটা আছে তার চিহ্নটা রয়ের সঙ্গে যুক্ত হবে। ভালো করে দেখো, পুনরাগমন কি বললাম, বিসর্গের জায়গায় র হবে, আর এই আকার যেহেতু আছে এই আকারটা রয়ের সঙ্গে যুক্ত হবে, দিয়ে পুনরাগমন। কিন্তু অন্য ক্ষেত্রে বিসর্গ র হবে কিন্তু রেফ হয়ে পরবর্ণের মাথায় বসবে। তাহলে কি বললাম, অজাত বিসর্গের পর স্বরবর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা কুঞ্জ র ল ব হ যদি থাকে, তাহলে স্বরবর্ণের ক্ষেত্রে একমাত্র র হবে। যেমন নি যুক্ত অবধি, আর একটা দেখেন নি যুক্ত অবধি কি হবে, নি বিসর্গের জায়গায় কি হবে, র, পরের স্বরটা অ আছে তাই রয়ের কোনো সুর পাল্টাবে না, চিহ্ন নিরবধি। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরে এগুলো ওইরকমই। আচ্ছা, সূত্র 6টা 7এরটা একই সূত্র, সূত্র 7
একই রকম ছয়ের মতো একই এইরকম, যে বিসর্গের পর যদি এই স্বরবর্ণ থাকে তাহলে র হবে, পরের স্বরটা র এর সঙ্গে যুক্ত হবে। আর সূত্র 8টা দেখো, যে বিসর্গের পর যদি র থাকে, যেমন ধরো নি যুক্ত রস বা নি যুক্ত রোগ, তা বিসর্গের পর র আছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সন্ধির ফলে বিসর্গ লোপ পাবে আর পূর্ববর্তী হস্যস্বরটা দীর্ঘস্বর হবে। বিসর্গ লোপ পাবে, বিসর্গ থাকবে না, পূর্ববর্তী হস্যস্বর হস্যই আছে, তাই সেটা দীর্ঘই হবে। আর কি হবে? বিসর্গ লোপ পাবে। তাহলে বুঝতে পারলে নীরব হল, তাহলে নীরস হলো, নীরব হলো। তাহলে বিসর্গের পর যদি র থাকে তাহলে পূর্ববর্তী হস্যস্বরটা দীর্ঘস্বর হবে আর বিসর্গ লোপ পাবে। আর বাকি দুটো সূত্র পড়ে আছে। নম্বর সূত্রটা দেখো, নম্বর সূত্রটা হচ্ছে যে নম যুক্ত কার, বিসর্গের পর যদি ক খ প ফ থাকে, নম যুক্ত কার বা ভা যুক্ত কর, ভা যুক্ত কর, ক খ প ফ যদি থাকে তাহলে কি হবে? অজাত বিসর্গ, আজাত বিসর্গ, মানে বিসর্গের পর যদি এগুলো থাকে তাহলে দন্তস্ব হবে বিসর্গের জায়গায়। কি হবে? নমস্কার, এটা কি হবে? ভাস্কর। ঠিক আছে? আর 10 নম্বরে আছে দন্তস্বয়ের পরে নি যুক্ত স্পন্দ, নি যুক্ত স্তব্ধ। তার মানে দন্তস্বয়ের পরে দন্তস্বয়ে তয়ে কিংবা দন্তস্বয়ে থয়ে যদি থাকে, যেমন মনোযুক্ত দন্তস্বয়ে তয়ে, মনোযুক্ত দন্তস্বয়ে তয়ে কি হবে? মনস্থ। এগুলো যদি থাকে তাহলে দুটো রূপই থাকবে। বিসর্গ নিস্পন্দ বিসর্গ দিয়েও লিখতে পারো কিংবা বিসর্গ ছাড়াও লিখতে পারো, এটা মনে রাখতে হবে। দন্তস্বয়ের পরে দন্তস্বয়ে তয়ে আর দন্তস্বয়ে থয়ে যদি থাকে, নিস্তব্ধ এরকম হবে, নিস্তব্ধ দুরকমই লেখা যায়। আর মনস্থ, ম দন্তন্য বিসর্গ দন্তস্বয়ে থয়ে হতে পারে, ম দন্তন্য দন্তস্বয়ে থয়ে। বিসর্গ তন্ত্রী চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল। কতগুলো নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি আছে সেগুলো একটু বই থেকে মুখস্থ করে নেবে। আজ এই পর্যন্ত।